আমরা দেখতে পাচ্ছি আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যশোর জোনের হেড অফ জোন জনাব মোহাম্মদ মাহবুব আলম স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? আলমগীর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। মিট দ্য জেড জেনারেশন জেড এর সাথে আজকের এই অনুষ্ঠানের আয়োজক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাগুরা শাখা। জেনারেশন জেড বা জেন জেড, জেনারেশন জি, যাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান তারা হচ্ছে আমাদের আজকে সামনে উপবিষ্ট জেনারেশন জি সদস্যবৃন্দ। আজকে অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুব আলম স্যার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ জোন যশোর। মঞ্চে আছেন ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ। অধ্যাপক আব্দুল সত্তার, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ মাগুরা। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জামিনুর রহমান স্যার, অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আইবিবিএল পিএলসি মাগুরা শাখা। আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, লাঙ্গলবাদ আলিম মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العظيم. আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হেড অফ জোন যশোর জনাব মোহাম্মদ মাহবুব আলম স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মাগুরা শাখার পক্ষ থেকে জনাব মোহাম্মদ জামিনুর রহমান স্যার, হেড অফ ব্রাঞ্চ মাগুরা। স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জি, ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে ফুল দিয়ে আমাদের বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল সত্তার স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিন্সিপাল অফিসার আবু নাছির। অধ্যাপক আব্দুল সত্তার স্যারকে অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ মাগুরা। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আজকের আমাদের আরেকজন বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন বিশ্বাস স্যারকে, সহকারী অধ্যাপক, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মাগুরাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ তৈবুর রহমান, প্রিন্সিপাল অফিসার আইবিবিএল পিএলসি মাগুরা। সম্মানিত অতিথি, এ পর্যায়ে আমাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ জামিনুল স্যার, ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ব্রাঞ্চ মাগুরা। স্যারকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে নির্বাচিত একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাগুরা শাখার উদ্যোগে জেনারেশন জেড অর্থাৎ জেন জেড বা জেনারেশন জুমারদেরকে নিয়ে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত প্রধান অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাননীয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং যশোর জোন প্রধান জনাব মাহবুবে আলম, অত্র অনুষ্ঠানে উপস্থিত মাগুরা মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাত্তার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন শ্রীপুর ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন বিশ্বাস এবং আমাদের প্রিয় সন্তানতুল্য স্নেহের ছাত্রবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, যার একান্ত রহমতে মেহেরবানিতে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে পেয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয়ের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী গ্রাহক সেবা মাস চলছে। এই মাসে আমাদের স্লোগান আছে, গ্রাহকের আস্থায় ফিরবে দিন, দেশ গঠনে অংশ নিন। এই দেশ গঠনের অংশীদার হিসেবে আমরা আজকে এই ছাত্রদেরকে নির্বাচিত করেছি। তোমরা সেই ছাত্র যারা বাংলাদেশে শহীদ হয়েছে, অসংখ্য শহীদ মুগ্ধ এদেশের অনুপ্রেরণার উৎস শহীদ আবু সাঈদ, শহীদ অসংখ্য নাম না যারা শহীদের প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে জাতি অনেক কিছু আশা করে, সেই আশার সাথে ইসলামী ব্যাংকও কিছু আশা করে। আমরা প্রথমত আশা করি তোমরা যে ভূমিকা রেখেছো, যেভাবে অকাতরে জীবন দিয়েছো, যেভাবে অকাতরে গায়ের রক্ত বিলিয়ে দিয়েছো, এটা অন্য কোনো গোষ্ঠীকে দিয়ে সম্ভব হয়নি, কোনো রাজনৈতিক দলকে দিয়ে সম্ভব হয়নি, তোমাদের পূর্বের জেনারেশনকে দিয়ে সম্ভব হয়নি। তোমরাই পারবে। আমরা তোমাদেরকে স্যালুট জানাই। তোমরা যেভাবে সততা, নিষ্ঠা, জীবন দিয়ে আত্মত্যাগ করে এই দেশকে নতুন করে বিপ্লব এনেছো, নতুন করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে এই দেশকে স্বাধীনভাবে টিকে থাকার ব্যবস্থা করেছো, এই জন্য আমরা তোমাদেরকে আন্তরিকভাবে স্যালুট জানাই। সম্মানিত ছাত্রবৃন্দ, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা সেই স্বাধীনতার মাধ্যমে এদেশে একটি মানচিত্র পেয়েছি, কিন্তু আমরা পাইনি গণতান্ত্রিক অধিকার, আমরা পাইনি বাক স্বাধীনতা, আমরা পাইনি ইসলামিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার অধিকার। কিন্তু নামে মাত্র স্বাধীনতা পেয়েছি, যেই স্বাধীনতার নাম করে বেসাতি করে একটি গোষ্ঠী এই দেশকে গণতান্ত্রিক পন্থা থেকে ধ্বংস করে দেশটাকে একদম গর্তের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে। এই অবস্থায় আজকের ছাত্র জনতা 5ই আগস্ট যে বিপ্লব সাধন করেছে, এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণ যেমন খুশি হয়েছে, তেমনি ভাবে তারা পেয়েছে বাক স্বাধীনতার অধিকার। আমরা চাই এদেশের এই ছাত্র জনতার বিপ্লবটা যেন নস্যাৎ না হয়। এই ছাত্র জনতার বিপ্লব দিয়ে বাংলাদেশটা 100 বছর, 1000 বছর তার মানচিত্র নিয়ে এদেশে টিকে থাকবে। এদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, ছাত্রদের মাধ্যমে এদেশে ইসলামের ঝান্ডা উজ্জীবিত হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সম্মানিত ছাত্রবৃন্দ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আয-যারিয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা কি সেই ইবাদত করি? অনেকেই করি, অনেকেই করি না। আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে,
এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে নাস্তিকবাদী হিন্দুত্ববাদী একটা শিক্ষা ব্যবস্থার দিকে টান নিয়ে আমাদের ছাত্র সমাজকে ইসলাম থেকে বিমুখ করে তাদেরকে সেকুলার হিসেবে গড়ে তোলার একটা পায়তারা চালানো হয়েছে। যার ফলে কি হয়েছে, এদেশের ছাত্র সমাজ আজানের ধ্বনি শুনে যার জন্ম হয়েছিল, 5 ওয়াক্ত মসজিদে যে ছেলেটি যেত, সেই ছেলে যখন এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে এমন হয়েছে একটা পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলে নো আল্লাহ গড ইজ নাথিং, সে বলে আল্লাহ বলে কেউ নেই, যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করে না, তারা বলতে থাকে আমার নামাজ না পড়লেও ঈমান আছে। এই কথাগুলো নাস্তিকবাদী কথাবার্তা। আমরা মনে করি নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে এদেশের ছাত্র সমাজকে জাগ্রত রাখার জন্য সিলেবাসের প্রতিটি স্তরে কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের নীতি নৈতিকতা গড়ে তুলে ইসলামের আলোকে তাদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। দেশ এবং বিশ্ব গঠনে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রচুর মেধা আছে। এদেশের কর্মসংস্থান সৃষ্টি না করে আমাদেরকে পরনির্ভরশীল করে এদেশের মেধাগুলো পাচার করে দেশের বাইরে চলে যায়। আমরা জানি এদেশের অনেক ছেলে গুগলে চাকরি করে, অনেকে আছে নাসাতে চাকরি করে, বিদেশে অনেক বড় ডাক্তার আছে, সায়েন্টিস্ট আছে। আমরা মনে করি এই মেধাগুলো এখন দেশে ফিরিয়ে আনতে হবে। এই মেধাগুলো দিয়ে দেশে নতুন করে সমাজ গড়ে তুলে মেধার চর্চা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমরা আজকে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান করছি। প্রশ্ন আসতে পারে কেন এই আহ্বানটা করেছি? এই কারণেই করেছি, প্রথমত জেন জেড হিসেবে, জেনারেশন জোমার হিসেবে তোমাদেরকে আমরা সম্মান জানাতে চাই, তোমাদেরকে স্যালুট জানাতে চাই। দ্বিতীয় বিষয় হলো ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, ইসলাম শুধুমাত্র কয়েকটি ইবাদতের নাম নয়। ইসলাম এমন একটা জিনিস যেখানে তার একটা ব্যক্তির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের যত কিছু আছে কমপ্লিট লাইফটা সেখানে বলে দেওয়া হয়েছে। এই লাইফের অন্যতম একটি অংশ হচ্ছে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং। বাংলাদেশের বুকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সালে প্রতিষ্ঠিত হয়ে এদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে, এদেশের বড় মানুষের ব্যাংকে পরিণত হয়েছে। আজকে ইসলামী ব্যাংকে 1,53,54,000 কোটি টাকা ডিপোজিট আছে। আমাদের ব্যাংকে 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে। আমাদের যে ডিপোজিট আছে সেটা আরো অন্যান্য 10টি ব্যাংকের সমান। এই ব্যাংকে বিদেশ থেকে যারা কর্মসংস্থান করে রেমিটেন্স পাঠান, তার অ্যাবাউট 30% রেমিটেন্স একমাত্র ইসলামী ব্যাংকের মাধ্যমে প্রেরিত হয়ে থাকে। যার ফলে এই ফরেন রেমিটেন্সটা, ফরেন কারেন্সিটা, এটার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে যাচ্ছে ইসলামী ব্যাংক। বাংলাদেশের টেক্সটাইল সেক্টর, এদেশের গার্মেন্ট সেক্টর, এদেশের নতুন নতুন কর্মসংস্থান, এদেশের কৃষি পণ্য হিসেবে কৃষি উৎপাদনের জন্য যে ইসেনশিয়াল গুডস লাগে, সার, একমাত্র ইসলাম ব্যাংকের মাধ্যমে প্রায় 60% সার আমদানি করা হয়ে থাকে। এই অবদানগুলো যেমন ইসলাম ব্যাংকে রয়েছে, আমরা এই নতুন জেনারেশনটাকে ইসলামী ব্যাংকের সাথে একত্রীভূত করতে চাই, ইসলামী ব্যাংকের সাথে সংযুক্ত করতে চাই। সেই সংযুক্তিটা কিভাবে হতে পারে? সেই সংযুক্তি হতে পারে এই ছাত্ররা, তারা যদি আমাদের ব্যাংকে এখন থেকে একটি অ্যাকাউন্ট করে এবং সেই অ্যাকাউন্টে যদি তার তিলে তিলে ইনকাম করার কিছু সঞ্চয় যদি এখানে জমা রাখে, তাহলে ভবিষ্যতে যখন সে কর্মসংস্থানে যাবে তখন এই অ্যাকাউন্টের সঞ্চয় দিয়ে সে কিছু কাজে লাগাতে পারবে। ইসলামী ব্যাংক এই ছাত্রদের জন্য আমাদের কি স্টুডেন্ট অ্যাকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ছাত্র চাইলে যদি তার বয়স 18 বছর প্লাস হয়ে থাকে, তাহলে তার ন্যাশনাল আইডি কার্ড, 2 কপি ছবি এবং নমিনি হিসেবে তার আব্বা অথবা আম্মার 1 কপি ছবি, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে। এই অ্যাকাউন্টটা করার জন্য এখন ফিজিক্যালি ব্যাংকে যাওয়া লাগে না। আমরা কেউ যদি এগুলো নিয়ে এসে থাকো, তাহলে এখানে বসে তোমার মোবাইল থেকে আমরা অ্যাকাউন্টটা করে দিতে পারি। এই অ্যাকাউন্টটা করলে কি লাভ? প্রথমত, ইসলামী ব্যাংকের বাংলাদেশের জনপ্রিয় একটি অ্যাপ আছে, সেই অ্যাপটির নাম আছে সেলফিন, যার লেনদেন বিকাশের চেয়েও অনেক বেশি। আমরা জানি অনেকে বিকাশের নাম, কিন্তু বাংলায় একটা কথা আছে, খালি কলস বাজে বেশি। তারা কাজ যতটুকু করে তার চেয়ে বেশি পাবলিসিটি করে থাকে। আর একটা হলো যে একজন ছাত্রের জন্য যদি বিকাশে 1000 টাকা পাঠাতে হয়, তাহলে বিকাশে 18 টাকা কমিশন দিতে হয়। আজকে ইসলামী ব্যাংক এই ছাত্রদের জন্য, সকল মানুষের জন্য সেলফিন নামক যে অ্যাপটা করেছে, এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে এবং এটিএম বুথ থেকে অ্যাপ দিয়ে কার্ড ছাড়া টাকা তুলতে 1 টাকাও খরচ হয় না। অর্থাৎ এই সমাজের যুবক ছেলেরা কিন্তু এখন প্রচুর পরিমাণে সেলফিন ব্যবহার করছে। প্রথম আলোর সর্বশেষ রিপোর্ট হচ্ছে বাংলাদেশে অ্যাপ ভিত্তিক লেনদেন সবচেয়ে বেশি হয় ইসলামী ব্যাংকের সেলফিন দিয়ে। তোমরা কি সেলফিন করতে রাজি আছো?
সবাইকে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু জোরে হাত তুলে দেখি একটু। ইনশাআল্লাহ। এইটা যদি হয় তাহলে আমরা আজকে আমাদেরকে সার্থক মনে করবো যে তোমাদেরকে আমরা ইসলামী ব্যাংকের সাথে সংযুক্ত করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন আসে যে আমি ইসলামী ব্যাংকে কেন লেনদেন করবো? বাংলাদেশে অনেক ব্যাংক আছে, সব ব্যাংকে আমার জন্য জরুরি না। একজন আলেম বলেছেন, কোন ব্যক্তি যেখানে ইসলামী ব্যাংক আছে প্রতিষ্ঠান আছে, তাকে ইসলামী ব্যাংকে বাদ দিয়ে অন্য কোন সুদী ব্যাংকে লেনদেন করা তার জন্য জায়েজ নয়। সুদ খাওয়া কি হালাল না হারাম? হ্যাঁ, হাদিসে বলছে সুদের অপরাধের মধ্যে 70টার মতো গুনাহ আছে, কোন কোন হাদিসে 73টার কথা বলা হয়েছে। এই গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। আমরা কি এটা করতে ইচ্ছুক? কখনোই নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বাকারাতে বলছেন যে ও আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছেন, সুদকে চিরতরের জন্য হারাম করেছেন। কোন মুসলিম জেনে বুঝে শুনে এই সুদ খেতে পারে না। তাহলে সুদ থেকে পরিত্রাণ পেতে হলে তোমাদেরকে ইসলামী ব্যাংকের কোনো বিকল্প নাই। আজকের একটি অ্যাকাউন্ট তোমার বয়স 50, 60, 70, 80%, 90 বছর পর্যন্ত যদি কেউ বেঁচে থাকে, তাহলে এই একটা অ্যাকাউন্ট দিয়েছে তার আজীবন এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে। আমরা তোমাদেরকে ইসলামী ব্যাংকের সেই অ্যাকাউন্ট করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত জোনাল লেকচার আছেন, তোমাদের দুইজন বিজ্ঞ শিক্ষাবিদ স্যার আছেন, তারা মূল্যবান কথা বলবেন। পরিশেষে তোমাদের কাছে আমাদের আহ্বান যে দেশটা যেমন স্বাধীন করা হয়েছে, এদেশে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং হচ্ছে দেশের কমপ্লিট ব্যবস্থার একটি অংশ। ব্যাংকে বাদ দিয়ে আন্তর্জাতিক কোনো ব্যবসা বাণিজ্য চলে না। ব্যাংকে বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি একটা পরিবারও চলতে পারে না। যাদের অতিরিক্ত অর্থ আছে সেটা ব্যাংকে জমা রাখতে হয়, অথবা কোনো মাল কিনতে গেলে ব্যাংকে থেকে টাকা তুলতে হয়। ইসলামী ব্যাংকে এই অ্যাকাউন্টগুলো করে যদি আমরা ব্যবসা বাণিজ্যের সহযোগিতা করি তাহলে দেশ উন্নত হবে, তোমরাও উপকৃত হবে। পরিশেষে তোমাদের কাছে উদাত্ত আহ্বান, শহীদ আবু সাইদের রেখে যাওয়া যে কাজ আছে, এই কাজটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কাজের কাজটা কি আছে? যে স্বপ্ন শহীদ আবু সাইদরা দেখে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছেন, আমি জানি তোমরা অনেকে এই বুক পেতে দেওয়ার অংশীদার, সঠিক কিনা? এই বুক পেতে দিয়ে এই স্বপ্ন, যেই স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে, এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমাদের শ্রম সার্থক হবে। ইতিমধ্যে স্বাধীনতার সুফল মানুষ ভোগ করছে, চাঁদাবাজি কমে গেছে, রাস্তাঘাটে কোনো চিন্তাই নাই। এরপরে পণ্যদ্রব্যের দামও কমা শুরু হয়েছে। ইতিমধ্যে পেট্রোল এবং অক্টেনের দাম 6 টাকা করে কম করা হয়েছে। আমি আশাবাদী এবং আমার কাছে তথ্য আছে, কমপক্ষে সর্বোচ্চ আগামী 6 মাসের মধ্যে এদেশের ডিজেল পেট্রোল 65 থেকে 70-80 টাকার মধ্যে পাওয়া যাবে। এটা যদি কমে তাহলে বাংলাদেশের প্রতিটা পণ্যের দাম কমে যাবে। এখন সবজির ট্রাক নিয়ে যেতে, কোনো মালামাল নিয়ে যেতে রাস্তাঘাটে চাঁদা দিতে হচ্ছে না, এই জন্য দাম কমে গেছে। আমরা এই স্বাধীনতা অর্জনে সর্বাত্মক ভূমিকা রাখবো। শহীদ আনাস তার একটা আবেগঘন চিঠি আছে, আমি সেটা একটু তেলাওয়াত করে আমার কথা শুনতে চাই। তোমরা শহীদ আনাসের নাম নিশ্চয়ই শুনেছ। পুরনো ঢাকায় বাড়ি, 10ম শ্রেণীর ছাত্র। 5 তারিখে তার শ্রদ্ধেয় পিতা মাতাকে একটি চিঠি লিখে টেবিলে রেখে এই গণ আন্দোলনে শরিক হয় এবং ওই দিনে সে আল্লাহটাকে সাড়া দিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করে। এই আনাস তার পিতা মাতাকে লিখেছে, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর
7 বছরের বাচ্চা ব্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা করে দিও। এই হচ্ছে শহীদ আনাস। আমাদের সমাজে হাজারো আনাস আছে, অসংখ্য শহীদের নাম ঠিকানা হয়তো আমরা এখন বুঝতে পারছি না। আমি পরিশেষে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, শহীদ আনাস মাত্র 10ম শ্রেণীর একটা ছাত্র। সে যদি এইভাবে জীবন দিতে পারে, তাহলে আমাদের মাগুরাত 9 জন ভাই এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদেরকে সম্মানিত করেছে বৃহত্তর ইসলামী আন্দোলন। আমরা তোমাদেরকে আজকে এতটুকু অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করতে চাই। পরিশেষে তোমাদের কাছে আবারও আহ্বান রাখছি, আমরা যেখানেই থাকি অন্ততপক্ষে ইসলামী ব্যাংকের জন্য কাজ করি। ইসলামী ব্যাংকের একটা গৌরব আছে, সোনালী অতীত আছে। মাঝখানে একটি স্বার্থন্বেষী মহল সরকারের সর্বোচ্চ মহলের প্রতারণায়, প্রত্যক্ষ মদদে এই ব্যাংকটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ, ব্যাংকটা সগৌরবে ফিরে এসেছে, পুনরুদ্ধার হয়েছে। এই ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে আরো শক্তিশালী ভূমিকা রাখবে। তোমাদেরকে সেই আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে স্বাগত বক্তব্য রাখার জন্য। অত্যন্ত আবেগী কিছু কথা স্যার বলেছেন, যে কথাগুলো আমাদের সবারই হৃদয়ে তোলা দিয়ে যায়। আমরা আবেগে আপ্লুত হয়ে যাই, কারণ যাদেরকে আমরা হারিয়েছি তাদেরই স্বজন, তাদেরই ভাই, তাদেরই সহযোদ্ধা, যাদেরকে দিয়ে আজকের এই অনুষ্ঠান। কাজী নজরুল ইসলামের একটা কথা আছে, এই মৃত্যু অবশ্যই গৌরবের, যা জাতির স্বার্থে উৎসর্গ করা হয়। আমরা মনে করি আমাদের বীরশ্রেষ্ঠ আবু সাঈদ, মীর মুগ্ধ, আনাসের মতন যারা বীরশ্রেষ্ঠ আছে, যাদেরকে নতুন করে আবার একটা মুক্তির ঠিকানায় পৌঁছে দিয়েছে, তাদের উত্তরসূরি যারা আছে, তারা অবশ্যই আবারও এই দেশটাকে সামনের দিকে বেগবান করার জন্য তোমরা দৃঢ় প্রত্যয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এবার ছাত্রদের পক্ষ থেকে কথা নিয়ে আসবে মোহাম্মদ আব্দুল মতিন, ঢাকা মেরিন কলেজ। আব্দুল মতিনকে তার অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ছিলেন আব্দুল মতিন। বক্তব্যের শুরুতেই মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং অসম্ভবকে সম্ভব করা বিপ্লবী ছাত্রদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। একটি দেশের চালিকা শক্তি এর অর্থ ব্যবস্থা, যার নিয়ন্ত্রণ করে দেশের ব্যাংকগুলো। ইসলামী ব্যাংক বাংলাদেশের এই প্রতিষ্ঠান জনগণের হাতে পৌঁছেছে। জেনারেশন জেড এর পক্ষ থেকে আমাদের কিছু চাওয়া আছে এই ইসলামী ব্যাংকের থেকে। বিপ্লব একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনারা যদি মনে করেন আমাদের কাজ শেষ, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, তাহলে সেটা হবে এই বিপ্লবের অন্যতম বিভ্রান্তি। দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকের নিকট আমাদের চাওয়া, পূর্ববর্তী বুমেরাং জেনারেশন জেড ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য যে শোষণ ব্যবস্থা চালু করে গিয়েছেন, এই ব্যবস্থাকে ভাঙার কাজে আমাদেরকে সহায়তা করতে হবে। আমরা আর কোনো রক্ত দেখতে চাই না, আমরা আর কোনো রক্ত চোষা দেখতে চাই না। আমাদের দ্বিতীয় চাওয়া, বিপ্লবে হতাহতদের পাশে আপনারা একটু দাঁড়াবেন। এই ফ্রন্টলাইনারদেরকে আমরা এই মুহূর্তে ভুলে গেলে আমরা অভিশপ্ত হয়ে যাব, আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। পাশাপাশি ইসলামী ব্যাংকের অনেক বড় ডিপোজিটের অ্যামাউন্টের ব্যাপারে আমরা শুনলাম। আপনাদের নিকট আমাদের চাওয়া থাকবে টেকনোলজিক্যাল কারখানা প্রতিষ্ঠার ব্যাপারে যারা উদ্যোগী হবে
তাদেরকে সর্বোচ্চ বিনিয়োগের ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আপনারা হয়তো জানেন বাংলাদেশের প্রতিটা সেক্টরে বাংলাদেশের উৎপাদনশীলতা খুবই কম। হয়তো গার্মেন্ট সেক্টরে আমাদের কিছু অর্জন আছে, কিন্তু আমাদের মেকানিক্যাল সেক্টর, আমাদের টেকনোলজিক্যাল সেক্টর, আমাদের প্রত্যেকের হাতে যে ফোনগুলো আছে এগুলো সব আমাদের ইম্পোর্টেড। হিউজ একটা অ্যামাউন্ট প্রতি বছর আমাদের বাইরে চলে যাচ্ছে। এই বিষয়টাকে আমরা যতদিন থামাতে না পারবো, যতদিন আমরা উৎপাদনশীলতা ব্যবস্থা না করতে পারবো, ততদিন আমরা ব্যর্থ হয়ে থেকে যাবো, আমাদের ভাইদের রক্ত ব্যর্থ হয়ে থেকে যাবে। আপনাদের নিকট চাওয়া, ছাত্রদের নিকট, আপনারা পড়ার টেবিলে ফিরে যাবেন, অবশ্যই দেশকে পুনর্গঠনের জন্য কাজ করবেন। আমাদের এই দাবিগুলোর ব্যাপারে আশা করি আপনারা সবাই সচেষ্ট থাকবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সমন্বয়ক আব্দুল মতিনকে। কথা রাখবেন আশিক খান। আসসালামু আলাইকুম। আজকের এই মিট দ্য জেনজেড কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ অর্থনৈতিক একটা যে মাধ্যম, সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমেই মূলত এসে থাকে। আমরা যদি লক্ষ্য করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল, যখন আমাদের উপরে একের পর এক স্বৈরশাসক গুলি চালাচ্ছিল, তখন কিন্তু দেশের বাইরে যারা আছে তারা কিন্তু এটা মেনে নিতে পারেনি। তারা কিন্তু ঠিকই তাদের জায়গা থেকে আন্দোলন করেছে যে রেমিটেন্স, এটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল, পরিবারকে টাকা দিয়েছিল কিন্তু অবৈধ পথে। আপনারা বর্তমান যে সরকার আছে, এই সরকার গঠন হওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন প্রচুর পরিমাণে অর্থ যেটা বৈধভাবে এসেছে এবং ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি এসেছে। সেই ব্যাংকের কর্তৃক আয়োজিত আজকে এই মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। জি প্রিয় ভাইরা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো, এই উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আশিককে সুন্দর কথা রাখার জন্য। এবার আমাদের মাঝে বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্য। বিশেষ অতিথিদের মধ্যে ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন বিশ্বাস, সহকারী অধ্যাপক, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ। স্যারকে আমি তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাগুরা শাখা কর্তৃক আয়োজিত মিট দি জেন জেড আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় জেনারেশন, উপস্থিত বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবিউল আওয়াল মাস। ইসলামী ব্যাংক প্রথমে রাসূলের যুগে বাইতুল মাল হিসাবে ছিল। 1963 সালে মিশরে প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক সরকার সেটাকে পরে বন্ধ করে দেয়। অনেক ইতিহাস। 1969 সালে মালয়েশিয়ায় তাবুং হাজি নামে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1975 সালে তারপর জেদ্দায় সৌদি আরবে প্রতিষ্ঠিত হয়। 1983 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থনীতিতে ইনসাফ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে। আজকে আমরা যে সময় কথা বলছি, আজকে আমরা যে সময় এই স্বাধীন দেশের নাগরিক হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারছি, দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি, এই স্বাধীনতার মূল স্লোগান ছিল মার্চ ফর জাস্টিস। ইসলামী ব্যাংকের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল,
আজকের এই আন্দোলন সফল হয়েছে সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই। আলহামদুলিল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই সরকার একসময়, বিগত সরকার, অতীতের সরকার একসময় বলছিল 10 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, 10 টাকায় চাউল খাবে, 10 ঘরে ঘরে চাকরি দেবে। কিন্তু কি করেছে তারা? ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে আমরা সাক্ষী, আমাদের ব্যাংকের অফিসাররা সাক্ষী যে কি পরিমাণ অর্থ তারা চুরি করেছে, পাচার করেছে, দেশের কত ক্ষতি করেছে। প্রিয় বন্ধুরা, আমি সেই কথা বলছি না, আমি বলতে চাই যে আজকে এই মুহূর্তে যে কথাটি আমাদেরকে যুবক হিসাবে মনে রাখতে হবে, সেই কথাটি একটু পবিত্র কোরআনে বলা হয়েছে, অবতাগি ফিমা আতাকাল্লাহ দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। বড় আয়াত। আমি এইটুকু বলি যে তোমরা আখিরাতের জন্য চেষ্টা সংগ্রাম করো, তবে দুনিয়াকে বাদ দিয়ে না। কোরআনের কথা। আল্লাহর রাসূল বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টি জিনিসের গুরুত্ব দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শাবাবাকা কাবলা হারামে, তোমার যৌবনকে বৃদ্ধ অবস্থা আসার পূর্বে। প্রিয় বন্ধুরা, কাল কিয়ামতে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক পা নড়াতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন কালকে সে কোন পথে ব্যয় করেছিল। প্রিয় বন্ধুরা, আমরা জানি আল্লাহর আরশের নিচে কিয়ামতে যখন কারো ছায়া থাকবে না, যখন মানুষ পিপাসায় জর্জরিত হয়ে যাবে, পিপাসায় তাদের বুকের সাথে ফেটে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল হাউজ কাউসারের পানি পান করাবে। সেই পানি যারা পান করবে, আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে যারা ছায়া পাবে তারা হচ্ছে তাদের 7 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে যুবকরা। সেই যুবকদেরকে নিয়ে তার মধ্যে শ্রেষ্ঠ যুবক হচ্ছে যারা ছাত্র। আল্লাহ রাসূল বলছে, যাদের জন্য সমুদ্রের তলদেশের মাছ, মাটির তলদেশের পিঁপড়া পর্যন্ত দোয়া করে, ফেরেশতারা যাদের জন্য চলার পথে তাদের পাখা বিছিয়ে দেয়, সেই ছাত্রদের সামনে আমি কথা বলছি। এই ছাত্রদের কাছে আমি বলতে চাই, মার্চ ফর জাস্টিসের আন্দোলনের সৈনিক তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সেই প্রতিষ্ঠার করতে লাগলে মানুষের মুক্তি যদি দিতে হয়, অর্থনৈতিক মুক্তি ছাড়া সম্ভব নয়। আর অর্থনৈতিক মুক্তি একমাত্র দিতে পারে ইসলাম এবং ইসলামী অর্থনীতি, যার প্রমাণ আমাদের দেশে সারা বিশ্বব্যাপী ইসলামী ব্যাংক রেখেছে। সুতরাং ইসলামী ব্যাংকের সাথে জড়িত থেকে তাদের দিন দিন উন্নয়নের জন্য তাদের সাথে সম্পর্ক রেখে এই ব্যাংক ব্যবস্থাকে, এর মাধ্যমে ইসলামী অর্থ ব্যবস্থাকে এই সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যার যেখান থেকে যে ধরনের ভূমিকা রাখা দরকার, আমরা সেই ভূমিকা রাখতে রাজি আছি। আমরা সেই ভূমিকা রাখবো। আল্লাহ আমাদেরকে সেই ভূমিকা রাখার তৌফিক দিন। এই যদি একটা কথা যদি আমরা মনে রাখি, আল্লাহ রাসূলের কথা, খুজ মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তোমরা ধনীদের থেকে যাকাত সংগ্রহ করো, অর্থ সংগ্রহ করো, গরিবদের মাঝে বন্টন করে দাও। এই ব্যবস্থা যদি ইসলামী ব্যাংকের উপর দায়িত্ব দেওয়া হয়, আগামী 5 থেকে 7 বছরের ভিতর আমাদের দেশে কোনো ভিক্ষা নেওয়ার জন্য অভাবী কোনো লোককে আর দুনিয়ায় এই বাংলাদেশে চলাফেরা করতে হবে না। এর প্রমাণ অসংখ্য রয়েছে। সুতরাং সেই সমস্ত উদাহরণ আমি দিতে পারছি না। আমি শুধু এইটুকুকে বলছি, ইসলামী ব্যাংককে সেই নেতৃত্ব দিতে হবে। সেই নেতৃত্ব দেওয়ার জন্য পরিবেশ এসেছে, এই ছাত্র সমাজ তার পক্ষে ভূমিকা রাখবে। এই উদাত্ত আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখলেন যুব সমাজের জন্য। এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন অধ্যাপক আব্দুল সত্তার স্যার, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ মাগুরা। স্যারকে তার কথা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অধ্যক্ষের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ,
আমি বক্তব্যের প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে। আমি কায় মনোভাবকে আরোগ্য কামনা করছি যারা আহত অবস্থায় হাসপাতালে রয়েছে, বাড়িতে রয়েছে, তাদের জন্য। সুধীবৃন্দ, তুমি যদি 1 বছরে পরিকল্পনা করো তাহলে শস্য দানা রোপণ করো। তুমি যদি 10 বছরে পরিকল্পনা করো তাহলে বৃক্ষ রোপণ করো। তুমি যদি 100 বছরের পরিকল্পনা করো তাহলে মানুষ রোপণ করো। এটি একটি চীনা প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যে মূলত মানব সম্পদের উপরে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে। একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার মানুষ, কিন্তু এই মানুষ জন্মগতভাবে সম্পদ হিসেবে জন্ম নেয় না। যুগোপযোগী শিক্ষা মাধ্যমে তাকে সম্পদে পরিণত হতে হয়। এই শিক্ষা প্রধানত 2 প্রকার, একাডেমিক এবং নন একাডেমিক। একাডেমিক শিক্ষা আমরা যেটা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করি, এটা হচ্ছে একাডেমিক শিক্ষা। এর বাইরে যে শিক্ষা সেটাকে আমরা নন একাডেমিক শিক্ষা বলি। আমাদের একাডেমিক শিক্ষা আবার বহুধা ভাগে বিভক্ত, এবং একাডেমিক শিক্ষার সঙ্গে আমরা যারা জড়িত দীর্ঘদিন ধরে, তাদের ভিতরে একটা ধারণা এরকমই যে মনে হয় কোয়ান্টিটি আমাদের অনেক এগিয়েছে, কিন্তু কোয়ালিটি আমরা ইচ্ছিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমারই অত্যন্ত ঘনিষ্ঠ স্যার ডক্টর গোলাম কবির স্যার, উনি একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। গত বছরই কথা হচ্ছিল স্যারের সঙ্গে, স্যার বলছিলেন আমি আমার জীবনে বেশ কিছু ছাত্র তৈরি করেছি, তোমরা কি করলে, কাঁধে রেখে যাচ্ছ, এরা কি দেশ পরিচালনা করতে পারবে? আমাদের মনেও প্রশ্ন ছিল অনেকের, যে আমরা মাস্টার্সের, অনার্সের খাতা দেখছি, মূল্যায়ন করছি, ছেলেমেয়েরা যা লিখছে তাদের বিষয়ের ধারণা খুবই কম, এরা পরবর্তীতে কি করবে? অর্থাৎ কোয়ালিটি শিক্ষা নিয়ে একটা বিরাট প্রশ্ন সবার মধ্যে ছিল। আমরা এই প্রশ্নের ভিতরে নন একাডেমিক শিক্ষাকে যোগ করিনি, আমি ব্যক্তিগতভাবে যোগ করিনি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বর্তমানে 4র্থ বিপ্লব চলছে আমাদের শিল্প জগতে। প্রথম বিপ্লব হয়েছিল যখন চাকা আবিষ্কার হয়েছিল, দ্বিতীয় বিপ্লব হয়েছিল যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল, তৃতীয় বিপ্লব হয়েছিল 19বিংশ শতাব্দীর শেষে যখন ইন্টারনেট আবিষ্কার হয়েছিল। একবিংশ শতাব্দীর প্রথম দিকে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কার হলো, তখন 4র্থ শিল্প বিপ্লব শুরু হলো, যেটার ভিতরে আমরা এখন যাচ্ছি। এই বিষয়টা আমরা মাথায় নিয়ে আসিনি যে নন একাডেমিক শিক্ষা আমাদের ছেলেমেয়েরা কতটা গ্রহণ করছে। মূলত ইন্টারনেট ভিত্তিক যে শিক্ষা আমাদের ছেলেমেয়েরা গ্রহণ করছে, সেটা একটা বিরাট পরিবর্তন আমাদের এই নতুন জেনারেশনের ভিতরে নিয়ে আসছে। যেটা আমরা বয়স্ক যারা, প্রবীণ যারা, তাদের ভিতরে এই ইন্টারনেট ভিত্তিক যে শিক্ষাটা, এই শিক্ষাটা খুব বেশি আসেনি। একাডেমিক এবং নন একাডেমিক মিলিয়ে যদি আমি মূল্যায়ন করি, তাহলে বলবো যে এখনকার যে তরুণ প্রজন্ম যারা আমার সামনে বসে আছে, তারা অনেক অনেক বেশি আমাদের চেয়ে জানে। আমি যখন ছাত্র ছিলাম তখন বিষয় ভিত্তিক জ্ঞান হয়তো আমার বেশি ছিল,
কিন্তু নন একাডেমিক শিক্ষা আমার ভিতরে খুব কম ছিল। এখনকার ছেলে মেয়েরা এই নন একাডেমিক শিক্ষা অনেক বেশি এগিয়ে যাচ্ছে, এটা চিন্তা করা যায় না। আমার ছেলের বয়স মাত্র 8 ক্লাস 3-তে পড়ে। ও যতটুকু নন একাডেমিক শিক্ষা জানে, আমি ক্লাস 3-তে যখন পড়েছিলাম তখন তার ধারে কাছেও আমি ছিলাম না। সে এখন তার বইয়ের বাইরে বহু কিছু জানে। আমার সামনে যে তরুণ প্রজন্ম আছে তারা মূলত এই নন একাডেমিক শিক্ষায় অনেক বেশি এগিয়ে। তারা বইয়ের ভিতরে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষার সঙ্গে বাস্তবে মিল খুঁজে পেতে চায়। দেখে বইতে নৈতিকতার কথা আছে, আদর্শের কথা আছে, ভালো ভালো কথা আছে, কিন্তু বাস্তবে সেটা নেই। সে মিলিয়ে দেখতে চায় আমার দেশের সঙ্গে বাইরের দেশের কতটা মিল আছে, কতটা অমিল আছে, আমার কতটা পাওয়া উচিত, আমি কতটা পাচ্ছি না। এই সচেতনতা তার ভিতরে অনেক প্রকট, এবং এই প্রকটতার কারণে মূলত আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত, এবং তাদের নেতৃত্বে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জনের সুফল পৌঁছে দিতে হবে। আমরা 1947 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তান নামক একটি দেশের মাধ্যমে। তখন আশায় বুক বেঁধেছিল এদেশের মানুষরা, কিন্তু পরবর্তীতে তার সুফল ঘরে তুলতে পারেনি। 1952, 1962, 1966, 1969, 1971, আমরা যখন ছাত্র ছিলাম 1990 সাল, তখনও একটি আন্দোলন, এরকম ছাত্র জনতার আন্দোলন হয়েছিল স্বৈরাচার এরশাদ বিরোধী, কিন্তু সেই আন্দোলনও সুফল আমরা ঘরে তুলতে পারিনি। তোমাদের সামনে বড় চ্যালেঞ্জ, যে জীবনের বিনিময়ে, যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম, এই দ্বিতীয় স্বাধীনতা, তার সুফল যেন আমরা ঘরে তুলতে পারি। তোমাদের রাজনীতি করতে হবে, কারণ দিন শেষে আসলেই আমরা রাজনীতির বাইরে কেউ নয়। আমরা যদি রাজনীতি নাও করি, তোমাদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। পড়াশোনার মাধ্যমে তোমাদের মেধাবী হতে হবে, যোগ্য হতে হবে, যোগ্য জায়গায় যেতে হবে, কিন্তু কখনোই রাজনৈতিক যে মাঠ, এই মাঠ থেকে তোমাদের বিচ্যুত বা দূরে থাকলে চলবে না। এর সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখতে হবে, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে। আমি আশাবাদী তোমরা সেটা পারবে। ইসলামী ব্যাংক সম্পর্কে বলতে হয়, আপনা মাংসে হরিণা বহিরি। ইসলামী ব্যাংক এত দ্রুত জনপ্রিয় হয়েছিল এবং হয়েছে, যেটা অনেকের কাছে ভালো লাগেনি, বিশেষ করে গত যে শাসক শ্রেণী ছিল তাদের জন্য। এই জন্যই তারা পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য কাজ করেছে, কিন্তু তাদের সেই আশায় ঘুরে বালি ঢেলে দিয়েছে আমাদের এই তরুণ প্রজন্ম। ইসলামী ব্যাংক যাদের দ্বারা নষ্ট হয়েছিল তারা প্রভাবিত হয়েছে, এবং যারা এখন যোগ্য তারাই আবার পদাসীন হয়েছে। তাদের মাধ্যমে আমরা আশা করছি অতি দ্রুতই সকল ক্ষত কেটিয়ে আবার ইসলামী ব্যাংক সগৌরবে তার মাথা তুলে দাঁড়াবে, এবং আমার সামনে যারা আছে এরাই পরবর্তীতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবশেষে আমরা আশা করব যে শহীদ আবু সাইদ, দীপ্ত, মুগ্ধ, এরকম অসংখ্য ছেলে মেয়ে যারা রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতা এনেছে, তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত সুন্দর পরিশীলিত কথা রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে
প্রধান অতিথির ভাষণ। মঞ্চে আসছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ জন যশোর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, দক্ষিণ পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংকার জনাব মোহাম্মদ মাহবুবে আলম স্যার। স্যারকে তার প্রধান অতিথির ভাষণ রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাগুরা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গ্রাহক সেবা মাস উপলক্ষে মিট দ্য জেন জেড অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার একান্ত প্রিয় সহকর্মী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জামিনুর রহমান, মঞ্চে উপবিষ্ট আজকের বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল সাত্তার, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ মাগুরা, মঞ্চে আরেকজন মেহমান উপস্থিত ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্রীপুর ডিগ্রি কলেজ, সরকারি ডিগ্রি কলেজ, এবং সামনে উপবিষ্ট যাদেরকে নিয়ে আজকের আয়োজন, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু আগে একটি ভিডিও দেখেছি, এখানে একটি বিষয় আপনারা খেয়াল করেছেন যে মেয়েটি বলেছিল যে বৈষম্যের বিষয়, সেটি আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি শুরুতে স্মরণ করছি শহীদ আবু সাইদ সহ যে মুগ্ধ কথা আমরা শুনলে আমাদের মনটা কান্নায় এসে যায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে, যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন, তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন, এবং যেসব ভাই বোনেরা এখন হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন, এক একটি ঘটনা আমরা যখন এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা হসপিটালে যাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যখন যাচ্ছেন, এক একটি ঘটনা যখন দেখি মনে হয় আপনি আর আমি যদি বলি, দেখেন আপনি আর আমি কি একটি চোখ কাউকে দান করতে পারবো? যদি আমাকে 1 কোটি টাকা দিতে বলা হয়, আমি দেব না। আসলে এটা আমাদের কাছে এত পছন্দের যে আমি আমার হাত পা, অথচ এই যে যারা আজকে এই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দ্বারা পর্যন্ত আজকে তাদেরকে বিলিয়ে দিতে হচ্ছে, তো তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 1983 সালে তার যাত্রা শুরু করেছে। এদেশে অর্থনীতির যে বৈষম্যের কথা বলছে, কোরআনের একটি আয়াত আছে সূরা হাসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কালা ইয়াকুনু দাওলাতুন বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে তোমাদের মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত না থাকে। আমরা জানি যে ইসলামী অর্থনীতিতে হলো পুঁজিবাদী অর্থনীতিতে কি হলো, মুষ্টিমেয় কিছু লোকের হাতে সম্পদ কুক্ষিগত হয়ে যায়, যেটা আমরা মাত্র দেখছি গত কয়েকদিন আগে, যে আমরা এমন কিছু দৃশ্য দেখেছি যে বাংলাদেশের, যাকে একসময় দরবেশ বাবা বলা হতো, তার যে পরিণতি কি এবং সে কি পরিমাণ অর্থ, এবং আমাদের ব্যাংক যারা কুক্ষিগত করে নিয়েছে, আপনারা জানেন শেয়া সালমের কথা। মানুষের প্রয়োজন কতটুকু প্রয়োজন, মানে এখন তো শোনা যাচ্ছে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো, 2 লক্ষ হাজার কোটি টাকার সে ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে সরিয়ে নিয়েছে, এবং এটি সে সিঙ্গাপুর সহ প্রায় 4 কান্ট্রিতে তার এই টাকা সে সরিয়ে নিয়ে ফেলছে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য একটি সুখবর হল যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যার আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড যার পরিচিতি আছে, আশা করছি তিনি তার যেহেতু বাইরের সাথে তার ভালো গুড রিলেশন আছে, সেটাকে কাজে লাগিয়ে উনি হয়তো এর একটা অংশ ফিরিয়ে আনতে পারবেন। এবং আপনার গত কয়েকদিন আগে পত্রিকায় দেখছেন প্রায় 30,000 কোটি টাকা আবার ইনজেক্ট করতেছে, অর্থাৎ ফান্ড চলে আসবে আশা করা যাচ্ছে। আমরা ইসলামী ব্যাংকের বিষয় যদি বলি, যে একটি সময় এই ব্যাংক, আমাদের একটি স্লোগান ছিল, একদম আমাদের প্রথম স্লোগান যেটি কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। ইসলামী ব্যাংক তার যাত্রা শুরু যখন করেছে তখন থেকে সিএসআর এর মাধ্যমে অনেক কর্মসূচি আমরা পালন করেছি। বিশেষ করে শিক্ষাবৃত্তির ক্ষেত্রে আমাদের সবচেয়ে, এই দেশে আমরা এটাতে পাইওনিয়ার ছিলাম, আমাদের পরবর্তীতে অন্যান্য ব্যাংক এই খাতে এগিয়ে এসেছে, কিন্তু গত কয়েকটি বছর আমরা এইসব কাজ থেকে অনেকটা আমাদেরকে দূরে সরে রাখা হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে আমাদের গ্রাহক সংখ্যা প্রায় 2.35 কোটি গ্রাহক আছে ইসলামী ব্যাংকে, এবং এই ব্যাংক
আপনারা এই ব্যাংকের সাথে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্টলি প্রায় 8 কোটি লোক জড়িত। কারণ আপনি এই যে 2 কোটি গ্রাহকের প্রত্যেকটি পরিবারে যদি 4 জন করে ধরেন, এমনি 8 কোটি হয়ে যায়। ঠিক পাশাপাশি এদেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের যে ভূমিকা, যেটি ইসলামী ব্যাংক করেছে, যে আমাদের শিল্পায়ন থেকে শুরু করে বাংলাদেশের আমরা আমাদের একটি রুরাল, যেটি এই আজকে যে মেয়েটি যে গল্প বলছিলেন, এর পরিবারকে আমরা এই ধরনের অনেক পরিবারকে, যেটা আমাদের আরডিএস প্রকল্প আছে, যার মাধ্যমে প্রায় বাংলাদেশের যে 65,000 গ্রাম, সেখানে প্রায় 33,000 গ্রামে আমাদের ইতিমধ্যে আমাদের এই কর্মসূচি চলছে, এবং সেখানে প্রায় 17 লক্ষ গ্রাহক আমাদের আছে, যার প্রায় 95% হলো মহিলারা আমাদের এই বিনিয়োগ গ্রাহক হিসেবে আছেন। সুতরাং আজকে এই বাংলাদেশের যে আমাদের যে জেনারেশন জেড, যেটা বা আমরা জেন জি বলছি, তাদের যে বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে যে তারা আমাদেরকে নতুনভাবে যে স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছে, আমরা আসলে এটা ভুলার নয়। আমরা হয়তো 1971-এর, আমি একেবারে ছোট ছিলাম, আমার কিছু দু একটি সিনারি হয়তো মনে আছে, কিন্তু এবারের যে স্বাধীনতা আমরা পেলাম, এই যে এক একটি ঘটনা যে বলছি, যে এটি কেস স্টাডি হিসাবে যদি রাখা হয়, এবং আমরা জানি যে আমাদের যে তরুণ সমাজের পক্ষ থেকে যে 3 জনকে ইতিমধ্যে 2 জনকে আমাদের উপদেষ্টা এবং পরবর্তীতে আরেকজনকে যখন নেওয়া হলো, এবং তাদের যে বক্তব্য এখন আমরা দেখছি যে এত ম্যাচিউরড বক্তব্য তারা রাখছেন, এবং আমরা আশা করছি তারা যেহেতু বলছে গণভবনকে সেখানে একটি স্মৃতি এই সমস্ত জাদুঘর হিসেবে সেটিকে তারা পরিণত করবেন, এবং সেই কাজটি তারা করে যাবেন। আমরা আশা করছি যে এই তরুণ সমাজরা যেভাবে আমাদেরকে পথ দেখালো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও বলছেন যে এই যে একটি সুযোগ আজকে তরুণরা আমাদেরকে করে দিয়েছে, এটির থেকে যদি আমরা এই রাষ্ট্র যদি আবার পথ হারিয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য আর কোনো সুযোগ হবে না। আমাদেরকে এই রাষ্ট্রটিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমানে যে রাষ্ট্রের যে সংস্কার চলছে, আশা করি এই সংস্কারটি অবশ্যই সুন্দরভাবে শেষ হবে, এবং আমাদের যে গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক একটা সময় আমাদের এই দেশে, আমরা এদেশের সকল সেক্টরে ইসলামী ব্যাংক 1 নম্বর পজিশনে ছিল, এবং শুধু এই দেশের নয়, বর্তমান ওয়ার্ল্ড ব্যাংকিং এর যে র্যাঙ্কিং, সেখানে 1000 ব্যাংকের মধ্যে থেকে একটি ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশের একমাত্র ব্যাংক যেটি প্রতিনিধিত্ব করেছে। নট অনলি দ্যাট, আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী ভারত, আমাদের এত বড় দেশ, কিন্তু সেখানকার কোনো ব্যাংক ওই লিস্টের মধ্যে ছিল না। কিন্তু দুর্ভাগ্য যে আমাদেরকে গত কয়েকটি বছর আমাদেরকে যেভাবে যারা লুটতরাজ করেছে, তাদের এই কারণে হয়তো আমাদের ব্যাংক কিছুটা ক্ষতিগ্রস্ত হলো। আমরা আশা করছি এই ব্যাংক আবার ফিরে দাঁড়াবে। এই যে আজকে তোমাদের উপস্থিতি আমাদের কাছে মনে হয়েছে অনুপ্রেরণা আমাদেরকে যোগাচ্ছে, যে আমরা আশা করছি আমাদের গ্রাহকদের সাথে, আমাদের এই দেশের জনগণের সাথে, তরুণ সমাজ, বিশেষ করে তরুণ সমাজের সাথে আমাদের এই ব্রিজিং এর মাধ্যমে আমরা চাই এই দেশকে অর্থনৈতিকভাবে আবার এগিয়ে নিতে হবে। কারণ আপনারা জানেন যে আমাদের এই যে আমাদের ফরেন রেমিটেন্সের কথা আমাদের একজন ভাই বলছিলেন, যে এটিও কিন্তু আমাদের এটা একটা টুলস হিসাবে এবার আন্দোলনের সময় কাজ করেছিল। আমরা বিশেষ করে আপনার শ্রীলঙ্কায় এই অবস্থাটি তৈরি করেছিল, সেখানকার যারা বাইরে আছে তারাও এই কাজটি করেছিল, যে সেখানে তারা যখন রেমিটেন্সটা বন্ধ করে দিয়েছিল, শ্রীলঙ্কা এক পর্যায়ে দেশ দেউলিয়া হতে বাধ্য হয়েছিল। আমাদের দেশটি যদিও দেউলিয়া হয়নি, কিন্তু বাহিরে যারা এই কাজটি করেছেন, যার কারণে গভর্নমেন্ট তখন বুঝতে পেরেছে যে আমাদের, এবং আপনারা দেখেছেন তখন তাদের কাছে যেভাবে করা হচ্ছিল, যে টাকা পাঠানোর জন্য বিভিন্নভাবে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু তারা শক্ত ভূমিকা পালন করার কারণেই এই দেশের আজকে আমি মনে করি এখন আবার তার ব্যবসা দেখেন, এখন আবার আমরা গত 1 মাসের রিপোর্টে যদি দেখছি যে আগের বছরের তুলনায় 1 মাসে আবার ফরেন রেমিটেন্স অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের এককভাবে প্রায় 30% রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। সুতরাং আমরা আশা করি আপনারা আমাদের সাথে, আমরা এই দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ করে আমরা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল, যদি আমাদের দেশে যদি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে না পারি, তাহলে আমাদের যে লক্ষ লক্ষ তরুণরা যে পড়াশোনা শেষ করে তারা কোথায় কি করবে? এজন্য আমাদের আসলে উচিত যে আমরা চাকরি খোঁজা নয়, বরং আমি যাতে চাকরি দিতে পারি এরকম যদি প্রতিষ্ঠান, আমাদের একজন আজকে প্রতিনিধি তিনি বক্তব্যে বলেছিলেন যে টেকনোলজির বিষয়ে, আমি ব্যক্তিগতভাবে প্রায় এখানে 31 বছর ইসলামী ব্যাংকে চাকরি করি, এর মধ্যে আমি প্রায় 8টি ব্রাঞ্চে শাখা প্রধান আমিও ছিলাম। তো আমাদের একটি টার্গেট সবসময় থাকে যে ইসলামী ব্যাংক, আমরা চাই যে এই দেশের কর্মসংস্থান যদি যত বেশি ব্যবস্থা করতে পারি। আপনারা জানেন যে আমরা এখন যে বাংলাদেশের যে মেইন যে সেক্টর একটি হলো আরএনজি, এই যে গার্মেন্টসে একটা সময় কোনো ব্যাংক ভয়ে ফাইন্যান্স করতে চায়নি, যে এটার যেহেতু, কিন্তু প্রথম ইসলামী ব্যাংকে সবচেয়ে এগিয়ে এসেছিল, এবং এক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের এই যে টেক্সটাইল সহ প্রায়
40% ফাইন্যান্স এখনো ইসলামী ব্যাংকের মাধ্যমে হচ্ছে, যার কারণে আমাদের যে যে ব্যবস্থাটি এটি যদি আমরা এই ব্যাংকটাকে যদি সুস্থভাবে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন ভাবে আমরা ভূমিকা রাখতে তাদের যে বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে যে তারা নতুন ভাবে স্বাধীনতা উপহার দিয়েছে, আমরা আসলে এটা ভুলার নয়। আমরা হয়তো 1971-এর আমি একেবারে ছোট ছিলাম, আমার কিছু একটি সিনেমা মনে আছে, কিন্তু এবারে যে স্বাধীনতা আমরা এই যে এক একটি ঘটনা আমি বলছি যে কেস স্টাডি হিসাবে যদি রাখা হয়, এবং আমরা জানি যে আমাদের যে তরুণ সমাজের পক্ষ থেকে যে 3 জনকে ইতিমধ্যে 2 জনকে আমাদের উপদেষ্টা এবং পরবর্তীতে আরেকজনকে নিয়োগ নেওয়া হলো, তাদের যে বক্তব্য এখন আমরা দেখছি যে এত ম্যাচিউরড বক্তব্য তারা রাখছে। আমরা আশা করছি তারা যেহেতু বলছে গণভবনকে সেখানে একটি স্মৃতি এই সমস্ত জাদুঘর হিসেবে সেটিকে তারা পরিণত করবে এবং সেই কাজটি তারা করে যাবে। আমরা আশা করছি যে তরুণ সমাজরা যেভাবে আমাদেরকে পথ দেখালো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও বলছেন যে এই যে একটি সুযোগ আজকে তরুণরা আমাদেরকে করে দিয়েছে, এই দিক থেকে যদি আমরা রাষ্ট্র যদি আবার পথ হারিয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য আর কোন সুযোগ হবে না। আমাদেরকে এই রাষ্ট্রটিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান যে রাষ্ট্রের যে সংস্কার চলছে, আশা করি এই সংস্কারটি অবশ্যই সুন্দরভাবে শেষ হবে এবং আমাদের যে গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা আপনারা জানেন যে ইসলামী ব্যাংক একটা সময় আমাদের এই দেশে আমরা এই দেশের সকল সেক্টর ইসলামী ব্যাংক এক নম্বর প্রতিষ্ঠান ছিল, এবং শুধু এই দেশের না, বর্তমান ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর যে র্যাঙ্কিং সেখানে 1000 ব্যাংকের মধ্যে থেকে একটি ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশের একমাত্র ব্যাংক যেটি প্রতিনিধিত্ব করেছে। নট অনলি দ্যাট, আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী ভারত আমাদের এত বড় দেশ, কিন্তু সেখানকার কোনো ব্যাংক ওই লিস্টের মধ্যে ছিল না। কিন্তু দুর্ভাগ্য যে আমাদেরকে গত কয়েকটি বছর আমাদেরকে যেভাবে যারা লুটতরাজ করেছে, তাদের এই কারণে হয়তো আমাদের ব্যাংক কিছুটা ক্ষতিগ্রস্ত হলো। আমরা আশা করছি এই ব্যাংক আবার ফিরে দাঁড়াবে। এই যে আজকে উপস্থিতি আমাদের কাছে মনে হয়েছে অনুপ্রেরণা আমাদেরকে যোগাচ্ছে, যে আমরা আশা করছি আমাদের গ্রাহকদের সাথে, আমাদের এই দেশের জনগণের সাথে, তরুণ সমাজ, বিশেষ করে তরুণ সমাজের সাথে আমাদের ব্রিফিং এর মাধ্যমে আমরা চাই এই দেশকে অর্থনৈতিকভাবে আবার এগিয়ে নিতে হবে। কারণ আপনারা জানেন যে আমাদের এই যে আমাদের ফরেন রেমিটেন্সের কথা আমাদের একজন ভাই বলছিলেন, যে এটিও কিন্তু আমাদের একটি এটা একটা টুলস হিসেবে এবার আন্দোলনের সময় কাজ করেছিল। আমরা বিশেষ করে আপনার শ্রীলঙ্কায় এই অবস্থাটি তৈরি করেছিল, সেখানকার যারা বাইরে আছেন তারাও এই কাজটি করেছিল, যে সেখানে তারা যখন রেমিটেন্সটা বন্ধ করে দিয়েছিল, শ্রীলঙ্কা এক পর্যায়ে দেশ দেউলিয়া হতে বাধ্য হয়েছিল। আমাদের দেশটি যদিও দেউলিয়া হয়নি, কিন্তু বাইরে যারা এই কাজটি করেছেন, যার কারণে গভর্নমেন্ট তখন বুঝতে পেরেছে যে আমাদের, এবং আপনারা দেখেছেন তখন তাদের কাছে যেভাবে কি করা হচ্ছিল, যে টাকা পাঠানোর জন্য বিভিন্ন ভাবে তাদেরকে বলা হচ্ছে, কিন্তু তারা শক্ত ভূমিকা পালন করার কারণে এই দেশের আজকে আমি মনে করি এখন আবার তারা তার 22 দেখেন, এখন আমরা গত 1 মাসের রিপোর্টে দেখছি আমরা আশা করি আপনারা আমাদের সাথে, আমরা এই দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ করে আমরা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল, যদি আমাদের দেশে যদি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে না পারি, তাহলে আমাদের যে লক্ষ লক্ষ তরুণরা যে পড়াশোনা শেষ করে তারা কোথায় কি করবে। এই জন্য আমাদের আসলে উচিত যে আমরা চাকরি খোঁজা না, বরং আমি যাতে চাকরি দিতে পারি এরকম যদি প্রতিষ্ঠান। আমাদের একজন আজকে প্রতিনিধি বক্তব্যে বলেছেন যে টেকনোলজির বিষয়ে আমি ব্যক্তিগতভাবে প্রায় এখানে 31 বছর ইসলামিক চাকরি, এর মধ্যে আমি প্রায় 8টি ব্রাঞ্চে শাখা প্রধান আমিও ছিলাম। তো আমাদের একটি টার্গেট সবসময় থাকে যে ইসলামী ব্যাংক, আমরা চাই যে এই দেশের কর্মসংস্থান যদি যত বেশি ব্যবস্থা করতে পারে। আপনারা জানেন যে আমরা একটা সময় কোনো ব্যাংক ভয়ে ফাইন্যান্স করতে চায়নি, যে এটা, কিন্তু প্রথম ইসলামী ব্যাংকে সবচেয়ে এগিয়ে এসেছিল। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের এই যে টেক্সটাইল সহ প্রায় 40% ফাইন্যান্স এখন ইসলামী ব্যাংকের মাধ্যমে হচ্ছে, যার কারণে আমাদের যে ব্যবস্থাটি, এটি যদি আমরা এই ব্যাংকটাকে যদি সুস্থভাবে আমরা এগিয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুনভাবে আমরা ভূমিকা রাখতে পারবো। আমি আশা করি আমাদের আজকের উপস্থিতি তরুণ সমাজ আপনারা যেভাবে এসেছেন, আমরা আগামীতে আপনারা এই দেশগুলোর কাজে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
আমি আমাদের মাদ্রাসা শাখাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকে আমাদের বিশেষ অতিথি মহোদয় এবং আমাদের যে দুজন বক্তব্য রেখেছেন তরুণদের মধ্য থেকে, আমি সবাইকে আবারও অভিনন্দন এবং ইসলামী মুখের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।